গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। কালকে কাছড়াপাড়ার থেকে যে কুশান দুটো আনা হয়েছিল দেখো এভাবে রেখেছি। আর এই হলো মান্টি বাবায়ের আজকে সকালবেলা ব্রেকফাস্ট, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ। আর এই যে এটাও পেতে নিয়েছি টি টেবিল ক্লথটা, কিন্তু মনে হচ্ছে যেন এই প্লাস্টিকটা দেওয়াতে ভালো লাগছে না, কিন্তু দিতে হবেই, না হলে নোংরা হয়ে যেতে পারে। আর এই যে এখানে ফুলটাও রেখে দিয়েছি। ফুলটা না এরকম ওপর থেকে দেখতে ভালো লাগছে, কিন্তু এই জায়গাটা না কীরকম লাগছে, তাই ভাবছি যে সাই বাবার পেছনটাই দিয়ে দেবো, তাহলে কিছুটা এই জায়গাটা কভার হয়ে যাবে, তাহলে হয়তো ঠিক লাগবে। আর এখানে পড়ুয়া মান্টি পড়তে বসে শুধু আরাম ওরা আলিশি এইসবই করছে আর কি, আলিশি ছাড়ছে। পড়াশোনা কি হচ্ছে? কি করছো দেখি? লিখলে? এই হলো মান্টির হ্যান্ডরাইটিং। সব সময় বলি একটু ভালো করে লিখবে, ভালো করে লিখবে, কিন্তু ও যেভাবে লেখার ঠিক সেভাবেই লিখবে। আমি জানি মিমিরা তোকে এত ভালোবাসে, তাও বলবে যে ভালোই তো লিখেছে, তাই না? গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকদিন তো ক্যামেরার সামনে আসা হচ্ছে না, তোমাদের সঙ্গে গল্প করা হচ্ছে না, তাই আজকে চলে আসলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবো বাড়ির থেকে, কাজের সাইডে যাবো। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি, এটা মাথায় বাঁধবো, মুখটা ঢেকে নেবো, কারণ বাইক চালাতে খুব সুবিধা হয় এটা পরে গেলে। তো চলো কাজের সাইডে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কী কাজ আজকে রড কাটিং হচ্ছে বাগান বাড়িতে, ওখানেই যাবো। তো এইভাবে কাপড়টা জড়িয়ে নিয়েছি মাথা দিয়ে মুখ দিয়ে। এই যে সায়ন এসছে, বলছে যে গাছে জল দিতে হবে, চলো বিকেলবেলা আয় চলে আয়, এখন লাগাতে হবে না কলে জল, এখন পাইপ দিয়ে জল দেবে এই যে ফুল গাছে। আয়, গাছগুলো সব জীবিত হয়ে গেছে বল। হ্যাঁ, এই ফুলের কড়িগুলো একটু একটু করে উঠছে। হ্যাঁ, আগে তো যখন আসতাম তখন এগুলো উঠতো না। না এটা হয়েছে, দেখ ভালো হচ্ছে বল। হ্যাঁ, এটা এটা সব জল পেয়ে ভালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বিকালবেলা জল দিতে হবে। হ্যাঁ। কি বল, লেবু জল করেছো? লেবু জল না করিনি, কালকে তো করে রেখেছিলাম, মাজা নিয়ে এসেছো। আমি ভাবলাম যে গরমের মধ্যে আসবো, লেবু জলটা রেডি থাকবে, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে লেবু দিয়ে। তুমি তো দারুণ ব্লগ করছো, এরমই তো চাই, যে বাড়িতে ঢুকছো বেরোচ্ছো সবসময় ক্যামেরাটা অন রাখবে। তাই আমার না লেবু জলটা রেডি থাকবে। সায়ন চলে এসছে সঙ্গে, এখন গাছে জল দেবে, ফুল গাছে, আমার এখন দিতে হবে, বিকেলবেলা দিস। রোদের মধ্যে দিলে শরীর খারাপ করবে। বাবাই তুই পড়ে যাবি না, সারা খাটে এত জায়গা। আর বাবাইকে পড়তেই দিচ্ছে না মান্টি, জানো, বারবার ডাকছে। আমি বুঝিয়ে দিয়ে আসলাম, হলো না, দাদা ভাই বুঝিয়ে দিচ্ছে, হচ্ছে না। মানে কি ওকে অ্যান্সার বলে দিতে হবে, ও টুকটুক করে লিখে নেবে শুধু। বল বাবাই। আমি রুকবো, তা যাও, নেমে যাও। স্নান করে উঠলাম, এখন বাজে 3:10। আঁচা হলো ভিডিও নিয়ে গ্যালারি থেকে সমস্ত ভিডিওগুলোই ডিলিট হয়ে গেছিলো, একটা না দুটো ছিল। এইবার তো আমার মাথায় হাত, কী করব। তো তারপরে সমস্ত ভিডিও রিস্টোর করলাম, তারপরে এডিট করলাম, তারপরেই পোস্ট করলাম। আজকে রান্নাবান্নাও করিনি, রান্নাবান্না অবশ্য এই ভিডিও জন্য না, কালকের মশা, কালকের মাছ, 3 পিস মাছ, কারণ তখনও জানতাম না যে ভাই খাবে না, নিরামিষ খাবে। তো 3 পিস মাছ, শুক্তোও অনেকটা ছিল, ডালও আছে। তো ফ্রিজের খাবার খেতে চায় না, যেহেতু অনেকটা আছে, তো সেই জন্য বললো খেয়ে নেবো। তো সকালবেলা তো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে খেয়েছে, এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। চিপস আছে, টক দই আছে, চাটনি আছে, তো শুধু গরম ভাত একটু করেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আর মান্টি বাবাই এতক্ষণ বসে পড়ছিল। আর প্রচণ্ড গরম গো, গরমে যেন মানে সবাই, শীতকালে যে তাড়াহুড়ো করে কাজ করা যায়, অবশ্য যাদের শীতকাল পছন্দ না তাদের মনে হবে যে বাবা শীতে তো কাজই করা যায় না, কিন্তু শীতকালে তুলনামূলক কাজ অনেক বেশি করা যায়। আর গরমকালে না ক্লান্তিটা অনেক বেশি চলে আসে, কাজ করা যায় না সেইভাবে,
ঘর থেকে তো বেরোতে ইচ্ছে করছে না, রান্নাঘরের দিকে এত গরম। তো আমি স্নান করলাম, ও স্নান করে পুজো দিয়ে নিল, আর ভাই আসলো অনুষ্ঠান বাড়ি থেকে, ভাই গিয়েছিল। তো এখন ভাই একটু মান্টি বাবার সাথে তো দেখা করে, জানো দুপুরবেলা ঘুমের আগে রাত্রিবেলা এসে তো মান্টি বাবার সাথে একটু আড্ডা দিচ্ছে। আমি ভাবলাম যে ততক্ষণে আমি তোমাদের সাথে এদিকে এসে একটু কথা বলে নিই। আর হাতের ব্যথাটাও অনেকটা বেড়েছে। তোমাদের দাদাভাই বলছে যে এনসিবি টেস্টটা করানো হয়েছিল না, যে চলো আজকে বিকেলবেলা টেস্টটা করিয়ে ফিজিওথেরাপিটা করে নিয়ে আসি। বুড়ো আঙুলটা নাড়তে পারছি না, এছাড়া এমনি কোনো ডান হাতে অন্য কোনো আঙুলের সমস্যা নেই। আগে যেমন মিডিল ফিঙ্গারটার প্রবলেম হচ্ছিল, তো বুড়ো আঙুলটার সমস্যা হওয়াতে ধরো কোনো জামা কাপড় এরকম চিপতে পারছি না, মানে জলটা ঝরাতে পারছি না আর কি। তারপর কোনো কিছু ধরতে গেলে অসুবিধা হচ্ছে, বুড়ো আঙুলে জোরটা পাচ্ছি না। তো দেখা যাক কী করা যায়, কারণ মা তো আজকে গানে গেছে। আর মা মানে আমার শাশুড়ি মা দোকান থেকে না আসা পর্যন্ত আবার মান্টি বাবাইকে কোথায় রাখবো। আর আজকে যেহেতু রোববার, আবার কালকে ওদের স্কুল আছে। তো স্কুল থাকলে একটা মানে কীরকম যেন একটা চাপ চাপ লাগে, জানো তো, মানে না ড্রেস আয়রন করতে হবে, বাবা দেরি হয়ে গেলে হবে না, স্কুলে পড়াগুলো ঠিক মতো করেছে নাকি সেগুলো সন্ধ্যাবেলা খেয়াল রাখি। তো সেই জন্য ভাবছি ডাক্তারের কাছে গেলেও তো অনেক সময় লাগে, তাহলে আবার এই কাজগুলো কখন করব। যদি যাই সেটাও তোমরা জানতে পারবে, আর যদি না যাই সেটাও তো জানতে পারবে। আসলে অন্য দিনগুলো কি বলো তো, সকাল থেকে কাজকর্ম টুকটাক যাই করি তোমাদের সাথে অল্প কিছু করে শেয়ার করি, কিন্তু বিকেলের পর থেকে মান্টি বাবাইকে অনেকক্ষণ নিয়ে পড়াই, তো সেই সময় তো ভিডিও করি না। তারপরে রাত্রিবেলাও রান্নাবান্না সেভাবে করি না, ওই জন্য বিকেলের পর থেকে সত্যি বলতে ভিডিওতে দেখানোর মতোও কিছু থাকে না। তো যাই হোক, আজকে যদি কল্যাণীতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ আর কিছু দেখানোরও নেই, হয়তো এমনি তোমাদের সাথে একটু গল্প করে নেব। এই যে মাছের ঝোল, শুক্তো, আর এই যে ডাল। ডাল মনে হচ্ছে আজকেও খেয়ে শেষ হবে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছি আর একদম ঘুমিয়ে গেছি। এখন সময় হলো 7:10, যাব ডাক্তারের কাছে। আমি বললাম যে এতটা দেরি হয়ে গেছে, তুমি দোকানেই চলে যাও, কারণ ও না গেলে মা আসতে পারবে না। ভাইয়ের আবার এক জায়গায় আজকে অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলো বিকেলবেলাও। তো অন্নপ্রাশনে বাড়ি থেকে এসে আরেক জায়গায় প্রোগ্রাম ছিল। যাই হোক, ও বললো যে না তুমি হাতে ব্যথা এত কষ্ট পাচ্ছ, চলো ডাক্তারটা দেখিয়ে নিই। তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি ডাক্তারের কাছে। ও আবার ভাইকে একটু ফোন করলো যে দেখ কোনোভাবে ম্যানেজ করে দোকানে আসতে পারিস নাকি, তাহলে মা চলে আসবে, কারণ মান্টি বাবাইও বাড়িতেই আছে, ওরা পড়াশোনা করবে। আর এদিকে আবার বাবাও ফোন করেছিল যে আসছি। আমি বললাম কেন? বলছি কেন মানে? আমি বলছি যে না, কেন মানে ডাক্তার দেখাতে যাবো তো ওই জন্য বলছি। বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আসবো। তো যাই, এখন বেরোই। একটু ভয় ভয় লাগছে, মানে এনসিবি আমি আগেও করিয়েছি, কারেন্টের শক দেয় তো বেশ পেন হয়। তো এই জন্য এই কয়েকটা দিন একটু দেরিও হলো। অনেকবারই বলেছে, কিন্তু ওই আজ যাচ্ছি কাল যাচ্ছি করে যাওয়া হয়নি। আর আজকে বুড়ো আঙুলটা একদমই নড়াচড়া করাতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো ওই জন্য ভাবলাম কালকে সকালবেলা মান্টির ওই ভাতের হাঁড়ি উপর দেবো, ভাত মাখবো, পারবো না তো বুড়ো আঙুলটা যদি নাড়াতে না পারি, তো সেই জন্যই আরও যাওয়া। তো হুটোপাটা করে আসলাম, ডাক্তারবাবুর চেম্বার আজকে বন্ধ, যেখানে নোটিশ দিয়ে দিয়েছে সে তো আর আমরা জানি না। তো চলে এলাম, একদম অযথা গেলাম আর এলাম, এত খারাপ লাগছিল যে আমার জন্য অনেকটা সময় ফালতু নষ্ট হলো। যদি ডাক্তার দেখানো হয়ে যেত, টেস্ট হয়ে যেত, ফিজিওথেরাপি হয়ে যেত, তাহলে এই খারাপ লাগাটা থাকতো না, যে গেছি কাজ হয়েছে। কিন্তু মানে অযথা গেছি এসছি, ওই জন্য কীরকম একটু লাগছে। তা ভালোই হচ্ছে, একটু সময় পেয়েছি, 8:05 বাজে, একটু সময় পেয়েছি। মান্টির কিছু স্কুল ওয়ার্ক বাকি ছিল, তো সেটা এখন করিয়ে নেবো। ইচ্ছে করেই শুক্র শনিবার একটুখানি ওকে ছুটির মধ্যে রাখি, কারণ যত বড় হবে পড়াশোনার চাপ তত বাড়বে। মান্টি বাবাই পড়ছে, তবে আমরা যখন ফিরলাম তখন বাবাই নিচে ছিল, ঠাম্মা ফুচকা এনেছিল, ফুচকা খেতে গেছিলো। মান্টিও খেয়েছে, মান্টি খেয়ে তাড়াতাড়ি করে চলে এসছে, কারণ ওর জানে যে ওর পড়া কমপ্লিট হয়নি। বাবাইয়েরও কিছু পড়া কমপ্লিট হয়নি, তবু বাবাই সবসময় একটু বিন্দাসই থাকে, ও অত টেনশান নেয় না আর কি। চা বানিয়ে নিলাম একটু, এটা মায়ের জন্য হালকা লিকার, মানে আমার শাশুড়ি মা। কি বারবার বলতে হয় বলো, আমার মাও তো আসে, ওই জন্য এভাবে বললাম। এটা তোমাদের দাদা ভাইয়ের, আমি চা খাবো না এই গরমে। আর অনেক দিন পরে একসাথে বসে আবার সবাই মিলে এই চায়ের আড্ডাটা হবে। মধ্যিখানে অনেক দিন হয়নি, তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বেরিয়ে যেত, দোকানে বেরিয়ে যাচ্ছে, আবার সেই 11টা। বিস্কুট রয়ে গেল, খেলে না তুমিও? দুটো বিস্কুট খেয়ে বলে পেট ভরে গেছে।
ও দোকানে বেরিয়ে যাওয়ার পরে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম। কালকে কাঁচরাপাড়া থেকে আসার সময় কি হয়েছিল, সমস্ত ব্যাগগুলো যখন টোটো থেকে নামলাম বাবাইয়ের হাতেই ছিল। বাবাই সমস্ত ব্যাগ নিয়ে ওপরে চলে এসেছে একবারে। আর চাবি তো আনা হয়েছিল না, ওই জন্য নিচে মায়ের ঘরে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু ব্যাগগুলো আর নিচে নামানো হয়নি, ওই জন্য মাকে আর দেখানোও হয়নি শাশুড়ি মাকে। তো আজকে মাকে সমস্তটা দেখিয়ে দিলাম। অন্য সময় কী হয়, নিচে একবারে মাকে দেখিয়ে নিয়ে ওপরে আসি। আমার বিয়ের পর থেকে এমন কখনো হয়নি যে আমি কোনো জিনিস কিনেছি সেটা আমার শ্বশুর শাশুড়িকে দেখাইনি। তো এখন তো বাবা নেই, ওই জন্য মাকেই দেখাই, আনন্দ হয় বলো। কিছু কেনাকাটা করলে যতক্ষণ না দেখাতে পারি ততক্ষণ ঠিক শান্তি হয় না। আর সন্তানেরা কেনাকাটা করলে মা বাবারা সবসময় খুশি হয়, সেটা নিজের মা বাবা হোক আর শ্বশুর শাশুড়িই হোক। হ্যাঁ, হতে পারে ব্যতিক্রম তো আছেই, তবে আমার কপাল সত্যিই ভীষণ ভালো। আমি শ্বশুর শাশুড়িও একদম নিজের মা বাবার মতোই পেয়েছি। মানে আমার খুশিতে তারা সবসময় খুশি হয়। শুধু আংটিটা মাকে দেখাতে পারলাম না, সামনের থেকে ফটো তোলা ছিল দেখিয়ে নিলাম, কারণ মা তো মানে কালকে রাতে দেখানো হয়নি, আর মা তো সকাল থেকে থাকে না। তো তারপরে মা বললো যে নিচের দরজা টরজা সব খোলা, আমি নিচে যাই, গিয়ে একটুখানি রেস্ট নিই, তুমি মান্টি বাবাইকে এবার পড়াও। তো তারপরে মান্টি বাবাইকে নিয়ে বসে গেলাম। আর মান্টির তো বাহানার শেষ নেই, জানো না, এইটা তুমি একটু লিখে দাও মা, ওইটা একটু তুমি ড্রয়িং করে দাও। তারপরে আমি লিখছি, আর বাবাই হলো হিস্ট্রিটা পড়ছিল, আমি বললাম তুই পড়, তারপরে আমি কোশ্চেন অ্যান্সার লিখতে দিচ্ছি তোকে। ক্লাস 1-এ ওঠার পর থেকেই শুক্রবার দিন মান্টিদের স্কুল থেকে হোমওয়ার্ক দিয়ে দেয়, ওটা একটা এক্সট্রা কপি থাকে, সেই কপিতে করে নিয়ে যেতে হয়, নিয়ে মন্ডেতে ওটা জমা দিতে হয়। এবং হোমওয়ার্কগুলো খুব সুন্দর, মানে করাতেও ভালো লাগে, মান্টিও করতে খুব মজা পায়। তো মান্টিকে পড়াতে পড়াতেই দেখো সামান্য একটু লিখেছি, আর আমার কবজিতে এত টান লেগেছে, ও দেখো হাতটা ঘোরাচ্ছি। আমার তো মনেই ছিল না যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি। তো এরকমই আর কি, মানে হাতটায় এমন একটা চোট না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ছোট্ট ছোট্ট কাজগুলো করতেও আমার ভীষণ অসুবিধা হয়। যেমন সবথেকে বেশি অসুবিধা হয় রান্না করার পরে গ্যাস বা রান্নার ওই স্ল্যাবটা মুছতে খুব অসুবিধা হয়। খুব মানে মনে হয় যেন খুব চাপ লাগছে, একটা আলাদাই যন্ত্রণা শুরু হয়ে যায় পরিষ্কার করার পরেই। বা যখনই পেন দিয়ে কিছু লিখছি, বা ওই যখন আমি পার্সেল তৈরি করি, অ্যাড্রেস লিখছি, তখন খুব অসুবিধা হয়। আমাকে না যতই ঘুরতে দাও যাই বলো, মানে আমি যদি মান্টি বাবাইয়ের পড়া না হয়ে যায়, আমাকে যাই কিছু করতে বলো না কেন, আমি কিন্তু শান্তি পাবো না। অনেক সময় কি হয় যে অনেকে ধরো বাড়িতে আসবে, বা ইচ্ছে করছে যে বলি, তারপরে আবার ভাবি যে না, কারণ মানুষজন আসলে তাদেরকে তো সময় দিতে হবে, তখন তো আমি মান্টি বাবাইকে সময় দিতে পারবো না। মানে নিজেকে না ওদের আগে রাখতে পারি না, হয়তো কোনো মাই পারে না। তো যাই হোক, তারপরে দেখো ছোটো মামি ফোন করেছে, মানে তোমাদের দাদা ভাইয়ের মামি শান্তিপুর থেকে। মামির সাথে দুদিন আগের ব্লগে তোমাদের আলাপ করালাম না, তো মামি ফোন করেছে যে কি করছো বৌমা। দেখবে দেখা হওয়ার পরে বাড়ি চলে গেলে একটু মন খারাপ করে, তাই না? মামি বেশ অনেক দিন পরে আবার এই 2-3 দিন ছিল। তো মামির সাথে অনেকক্ষণ গল্প করলাম, দিদার সাথে গল্প করলাম। দিদা একদম কথা শুরুতেই বলছে, নাথবাবু ডাক্তার দেখিয়েছিস তো? তোর হাতে ব্যথা এখনও কমেনি শুনলাম, তুই ঠিকমতো ওষুধ খাচ্ছিস তো? তুই তো ঠিকমতো খাওয়া দাওয়াই করিস না। তো ভালোবাসার বকা আর কি। তো দিদাকে বললাম তুমি আসো, তো বলছে না না বাবা খুব গরম, এখন আসবো না। আমি বলছি তাই কি, তোমার নাতির ঘরে তো এসি আছে, আর নিচের ঘর তো আমাদের ভীষণ ঠান্ডা, তুমি আসো, তুমি যদি বলো আসবে তাহলে আমি গিয়ে নিয়ে আসবো, কারণ দিদা তো গাড়িতে উঠতে পারে না, দিদার গা পাকায়। তো দিদাকে আনতে হলে ট্রেনে করেই আনতে হবে। দিদার মানে ট্রেনে চড়তে দিদার কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়িতে নিয়ে আসলে দিদা আসবে না। তো অনেক বলার পরও রাজি হলো না, বললো না না এখন আর যাবোই না, গরমটা একটু কমুক তারপরে যাবো। আমি বললাম ঠিক আছে। তারপরে মামার সাথে একটু কথা বললাম, মামির সাথে একটু কথা বললাম। তো তারপরে মামি যখন জানতে পারলো যে মান্টি বাবাইকে পড়াচ্ছি, প্রথমে বলিনি, তারপর যখন জিজ্ঞাসা করলো বৌমা কী করছো, আমি বললাম মান্টি বাবাইকে পড়াচ্ছি। বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, আমি তো জানতাম না তুমি পড়াচ্ছ। তো কিছুদিন পরে আবার আমার মা, মামি সবাই মিলে পুরী যাবে, মানে মামির গুরুদেব গুরুমা সবাই মিলে যাবে রথের সময় পুরী। তো আমার মাও যাবে, আমার মা আগের থেকে বলে রেখেছিল। তো মামি আবার বললো যে বৌমা 1 সপ্তাহ আগে তাহলে তোমাকে ফোন করে জানিয়ে দেবো, দিদিভাই যেন ব্যাগ ট্যাগ সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেয়, কী কী নেবে সমস্তটাই জানি, তারপরও মামি দায়িত্ব করে আমাকে সবটা বলে দিল। অনেকের সাথেই তো অনেক সময় কথা হয়, তো অনেকের মুখেই শুনেছি আমি এই কথাটা, যে শাশুড়ি মায়ের বাপের বাড়ির মানুষজনকে
খুব একটা নিজের করে নিতে পারি না, কিছু বিশ্বাস করে বলতে পারি না। কিন্তু আমার ক্ষেত্রে না এগুলো একদমই না। মানে আমি নিজের মামাদের সাথে যেরকম ফ্রিলি কথা বলতে পারি, আমার মামা শ্বশুরের সাথেও কিন্তু ওরকম ফ্রিলি কথা বলতে পারি, পুরো নিজের মামার মতো। মানে শ্বশুরমশাই যে উনি আমার, সেটা সত্যি কখনো মনে হতে দেয়নি। একদম নিজের মামার মতো ফ্রিলি সমস্ত কিছু বলা যায়। ওই জন্য তারাও অবশ্য আমাকে সেই জায়গাটা দিয়েছে। তো ওই জন্য তারা যখনই আসে না, চলে যায়, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আর মামা দাদু তো আমার দুই ছেলের প্রাণ আর কি। মামা দাদু চলে গেলেই ওদের চোখে আমি সব সময় জল দেখি। আর মানে আবার কবে আসবে, যাওয়ার সময় কথা দিয়ে যেতে হবে যে আবার তুমি কবে আসবে তুমি বলে যাও। তো মামি যখনই আসে তখনই মান্টি বাবাইকে টাকা দিয়ে যায়, জানো তো। আমি না করি তবুও দিয়ে যায়। তো এবারও দিয়ে গেছে আর কি। মান্টির একটা পেন্সিল বক্স তো দেখিয়েছি তোমাদের, যেখানে মান্টি টাকা পয়সা জমায়, দিদুন দেয়, ঠাম্মি দেয়। এই যে আবার মামি দিয়ে গেছে, সেই পেন্সিল বক্সে রেখে দিয়েছে সেই টাকা। আর আমি তো কথা বলছি, মান্টির তো ভালোই লাগছে না। মানে মান্টি কখন কথা বলবে, মা একটু দাও, মা একটু দাও। ওর কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে গেছে, দেখো, ও কিন্তু বিন্দাস খেলছে। মানে কথা বলে নেবে, তারপরে আবার পড়াশোনা করবে। বাবাই কিন্তু, আমি যতই কথা বলি, বাবাইয়ের পড়াশোনা কিন্তু বাবাই চালিয়ে যাচ্ছে। কিন্তু মান্টি ওই যে পেন্সিল নিয়ে খেলছে আর অপেক্ষা করছে কখন আমি ওকে ফোনটা দেবো, ও মামা দাদুর সাথে কথা বলবে, তারপরে পড়াশোনা করবে। তো তারপরে মান্টিকে ফোনটা দিতেই হলো। মান্টি ফোনটা ধরেই বলছে যে তোমার জন্য আমার ভীষণ মন খারাপ করছে মামা দাদু, তুমি আবার কবে আসবে। তো মামা তো শুনে কী যে উত্তর দেবে আর বুঝতে পারছে না। বলছে, তারপরে কিছুক্ষণ থেমে বলছে, এই তো এলাম, ঠিক যাব, তুমি ভালো করে পড়াশোনা করো। অনেক দিন পরে জানো তো ফোনে অনেকক্ষণ কথা বললাম। ইদানিং আমার ফোনে কথা বলতে একদমই ভালো লাগে না, কেন কি জানি। মানে মাও যদি ফোন করে না, মনে দুই একটা কথা বলেই রেখে দিই। আম্মা ফোন করলেও তাই। সামনাসামনি তবুও অনেকক্ষণ গল্প করতে পারি, কিন্তু ফোনে এখন একদম কথা বলতে ইচ্ছে করে না। তো অনেকক্ষণ কথা বলার পরে ফোন রেখে দিলাম। তারপরে মান্টিকে ভালো করে যা যা বাকি ছিল পড়াশোনা, সেই সমস্তটা করালাম। তারপরে মান্টি চলে গেছিলো নিচে ঠাম্মির কাছে। আর বাবাইয়ের দেখি বেশ অনেকগুলো পড়া বাকি আছে। মানে ফোনে কিছু পড়া দিয়েছিল, সেগুলো ও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি। আসলে ফোনে বিজনেসের অনেক মেসেজেস আসে তো, মানে সব সময় না, ওগুলো হয়তো নিচের দিকে চলে যায়, খেয়াল করে উঠতে পারি না। তারপরে বিজনেসেরও এরকম অনেক দরকারি মেসেজ থাকে, যেগুলো পিন করে রাখতে হয় আমাকে। তো ওই কারণেই আর কি মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায়। লং টাইম কমা দিয়ে ওয়াই অ্যান্সারটা লিখে না, তারপরে কোশ্চেন বলছি। হ্যাঁ, এই ঘরের একদম কোনায় মান্টি খেতে বসলো, দেখো। আর মাথা নিচু করে খাচ্ছে। কি হয়েছে মান্টি? ও মান্টি, তোমার কি হয়েছে? এই যে এটা নিয়ে খেলছে। বলেছি যে খাওয়ার সময় শুধু খেলা। ও মান্টি, তোমার কি হয়েছে? মান্টি তাকাবে না? মান্টি কিন্তু খুব অভিমানী, বাপরে বাপ। এই অভিমান ভাঙাতে ভাঙাতেই আমাদের বাড়ির সবার একদম। যেই ভাইটা গরুর দুধ দিয়ে যায়, সে আবার বিয়ে বাড়ি চলে গেছে, দুধ দিয়ে যায়নি। তাই ওর বাবা এখন গরম রসগোল্লা আনলো, ওই দিয়ে খাচ্ছে। আর তরকারি দিয়ে খেতে পারবে না। হয়তো হাফ রুটি খেলেও খাবে, দুটো রুটি খেতে পারবে না। দোকানের রুটি তো দুটো খেয়ে নিতে পারে মান্টি। তো ওই জন্য আমি বললাম যে গরম মিষ্টি নিয়ে এসো, ওটা দিয়ে খেতে পারবে। আর রাত্রিবেলা গরম রসগোল্লা পাওয়া যায়। তো আমি দিয়েছি, এত রাত হয়েছে খেয়ে নে। মানে কোনো কিছুতে বকলেই, হ্যাঁ, মুখ দিয়ে একটা আওয়াজ বার করবে না। আর মান্টিকে মানে কেউ যদি প্রচুর মারেও, মেরেও ওর মানে অনেক হয় না, বাচ্চারা মারলে চিৎকার করে, ছেড়ে দাও, আর করবো না, এরকম ধরনের কথা তো বলে। মান্টির মুখ থেকে একটা আওয়াজও তোমরা বের করতে পারবে না। আর আমরা আজকে খাবো হলো আলু সয়াবিনের তরকারি। এটা হলো দোকানের তরকারি, ও আজকে নিয়ে এসেছে। আর এই হলো গরম রসগোল্লা আর রুটি। দেখেছো কত রাত হয়ে গেছে? রাত 2টো বাজে। ঘুম আমার সেভাবে পাইনি, কারণ আজকে দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম। কিন্তু আমার প্ল্যান ছিল যে সকালবেলার জন্য কিছু একটা তরকারি বানিয়ে রাখবো বাবার জন্য। কারণ সকালে না একদম মানে অত সকালে কিছু রান্না সেভাবে হয় না, বেশিরভাগ দিনই সেদ্ধ ভাত খেয়ে যায়, কারণ টিফিনটা বানাতে হয় আমাকে। আর ও কী করে, এই শনি রোববারটা না ছুটি ছুটি করে ঠিক মতো পড়াশোনাটা করে না। আর এই মানে রোববার ওই সন্ধেবেলা করব। এই করতে গিয়ে এই রাত 2টো বেজে গেল সমস্ত পড়া কমপ্লিট করতে। ও যদি এখন ঘুমায় রাত 2টোর সময়, সকালে আবার উঠবে হয়তো 7:45টার সময়। মানে যেই পরিমাণ ঘুমের ওর দরকার, সেই ঘুমটা হয় না। কারণ রাত 2টোর এখন শুয়ে পড়লেই তো হয়তো ঘুমিয়ে পড়বে না, আধ ঘন্টা আরও লেট হবে। তো ওকে বলে এটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না। ও যদি পড়ে না, আমি এখন চাইলে তরকারি বানাতে পারতাম,
কিন্তু আমার কোথাও মনে হয় যে ওর সামনে না বসে থাকলে হয়তো করবে না, সত্যিই করে না। যদি করতো তাহলে এই রাত 2টো পর্যন্ত পড়তে হতো না। ওই যে সন্ধেবেলা আমরা 1-1.5 ঘন্টা ঘন্টাখানেক হবে যেই সময় ডাক্তারের কাছে গেছিলাম, ওই 1 ঘন্টা পড়েনি। নিজে ঠাম্মি ফুচকা এনেছে, খেয়েছে, গল্প করেছে, এই সব করেছে, ওখানে 1 ঘন্টা নষ্ট হয়েছে। আচ্ছা, তার আগে স্যার পড়াতে এসেছিলো দুপুরবেলাটা, মানে সকাল আর দুপুর মিলিয়ে ওই স্যারের পড়াই করেছে। স্কুলের পড়াটা শুক্রবার করে রাখতে পারতো, কিন্তু শুক্রবারে ওই যে ঘুমের ঘাটতি ছিল, অনেকটা ভোরে উঠেছিল বলে আমি বললাম শুক্রবারটা ঘুমিয়ে নে, পড়তে হবে না। শনিবার দিনও স্যারের পড়া থাকে, স্যারের পড়া করেছে, স্কুলের পড়াটা আর করেনি। যাই হোক, তো এখনও শুয়ে পড়ুক। মানটিকে ওই ঘরে ঘুম পাড়ি, মানে ওর বাবার কাছে আজকে শুতে বলেছিলাম। কারণ ও বললো যে রিয়া এসিতে শুলে না আমার ঠিক ওই ঘুমটা হয় না, মানে গরমে ওর নাকি গরমে ভালো ঘুম হয়। হ্যাঁ, এটাও আগাগোড়াই বলে, মানে বিয়ের পর থেকে আমি নিজেও দেখেছি গরমে নাকি ওর ভালো ঘুম হয়। তাই ওই ঘরে ও শুয়েছে। বললাম তাহলে মানটিকে নিয়ে নাও, বাবাই পড়বে তো। আর আমি না আবার একটু দরজাটা খুলে রেখেছিলাম, জানি এসির ওপর চাপ পড়বে, কারণ আমার ছোটো ঘরে তো আবার দরজাও নেই। যা ঠান্ডা হাওয়া ও ঘরে গেছে, ওই দিক দিয়ে আবার বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেছে। তো তাও মানটির যদি গরম লাগে, ও শুতে চাইছিল না, কিন্তু এই যে এত লাইট জ্বলবে, ঘুমটা কি ঠিক করে হবে? শুয়ে পড় বাবাই। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বেশ অনেক দিন পরে ভিডিও প্রপারলি শেষ করছি, না হলে কয়েকদিন ধরে না তোমাদেরকে বলাই হয় না। ব্লগ শুরু করেই তো বলি, কিন্তু ব্লগ যে শেষ করছি সেটা তোমাদেরকে জানানো হয় না। তো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।